মহাসমুদ্রের মাঝখানে এগুলি সব প্লাস্টিকের রাজ্য। আগে হ্যাঁ, হাওয়াই এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত এই অঞ্চলটিকে বলা হয় গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, যা মহাসমুদ্রের সবথেকে বড় গার্বেজ প্যাচ। এই গার্বেজ প্যাচ হলো আসলে আবর্জনা কুণ্ড, যা বহু বছর ধরে সমুদ্রের স্রোত এবং মানব জনসংখ্যা দ্বারা ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণের কারণে মহাসমুদ্রের মাঝখানে একটি ধ্বংসাবশেষ কণার বলয় তৈরি করেছে। অনুমান করা হয় এই বলয়তে 1.8 ট্রিলিয়ন টুকরো আবর্জনা রয়েছে, যা বেশিরভাগই প্লাস্টিক, এবং এগুলিকে ওজন করলে আনুমানিক 80,000 মেট্রিক টন প্লাস্টিক পাওয়া যাবে। কিন্তু এই সব নোংরা হঠাৎ সমুদ্র থেকে তুলে নেওয়া হচ্ছে কেন? এর পেছনে শুধু সমুদ্রকে দূষণমুক্ত করা ছাড়া আরও একটি বিশেষ কারণ রয়েছে। আসুন আজকের ভিডিওতে আমরা গার্বেজ প্যাচ এবং এগুলি তুলে নেওয়ার ঠিক কী কারণ তা দেখাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। এই গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচটি 1997 সালের পর প্রথমবার বিজ্ঞান এবং জনসাধারণের নজরে আসে। ইটসম্যান চার্লস মুর, যিনি ছিলেন একজন সমুদ্র বিজ্ঞানী এবং জাহাজ ক্যাপ্টেন, তিনি সেই বছর দ্বিবার্ষিক ট্রান্সপ্যাসিফিক একটি অভিযান থেকে দেশে ফেরার পথকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বেছে নেন। ঠিক তখন তিনি এবং তার জাহাজ প্লাস্টিকের একটি রাজ্যে আটকে পড়ে। তিনি বলেন সে যেদিকেই তাকায় শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এই বিষয়টি নিয়ে তিনি কার্টিস এবেসমেয়ারকে জানান এবং সতর্ক করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করেন গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ হলো উত্তর প্রশান্ত মহাসাগরের একটি সামুদ্রিক ধ্বংসাবশেষ। এগুলি হলো আবর্জনার স্তূপ এলাকা, যেখানে সমুদ্র, মহাসমুদ্র এবং অন্যান্য বড় জলাশয় এসে মিশেছে। এই এলাকা দি প্যাসিফিক ট্রাশ ভোর্টেক্স নামেও পরিচিত। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল থেকে জাপান পর্যন্ত এর বিস্তৃতি। জাপানের কাছে অবস্থিত এলাকাকে ওয়েস্টার্ন গার্বেজ প্যাচ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত এলাকাকে ইস্টার্ন গার্বেজ প্যাচ বলা হয়। এই দুই গার্বেজ এলাকা উত্তর প্রশান্ত মহাসাগরীয় সাবট্রপিক্যাল কনভার্জেন্স জোন দ্বারা একত্রে সংযুক্ত। আর এই কনভার্জেন্স জোন হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল এবং আর্কটিক থেকে আসা শীতল জলের মিলিত স্থান। এই জোনটি মূলত একটি হাইওয়ে বা রাস্তার মতো কাজ করে, যা আবর্জনাগুলিকে এক প্যাচ থেকে অন্য প্যাচে নিয়ে যেতে সাহায্য করে। বিজ্ঞানীরা এই গার্বেজ প্যাচের আকার অনির্দিষ্ট মনে করে, কারণ চোখে দেখা যায় এমন গার্বেজ ছাড়াও এখানে বেশিরভাগ ধ্বংসাবশেষ ছোট প্লাস্টিকের কণা থাকে, যা ভূপৃষ্ঠে বা মাটির নিচে চলে গিয়েছে। সুতরাং শনাক্তকরণ মুশকিল। তাই বিজ্ঞানীরা বিমান বা স্যাটেলাইট থেকে যা অনুমান করেছে তাতে এই গার্বেজ প্যাচের আনুমানিক আকার হলো 16 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতবর্ষের প্রায় অর্ধেক আকারের এবং বাংলাদেশ আকারের 9 গুণ। যাই হোক, সামুদ্রিক বিজ্ঞানীরা মনে করেন এই পরিবেশগত সমস্যাটি সামুদ্রিক জীবন, বাস্তুতন্ত্রের ব্যাঘাত এবং মানব স্বাস্থ্যের জন্য সম্ভাব্য হুমকিসহ অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে চলেছে। যেমন অনেক সামুদ্রিক প্রজাতি প্লাস্টিকের ধ্বংসাবশেষগুলিকে খাবার ভেবে খেয়ে ফেলে, যার ফলে অভ্যন্তরীণ আঘাত, বাধা এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও জেলেদের পরিত্যক্ত ফিশিং নেট সামুদ্রিক প্রাণীদের আটকে রাখে, যার ফলে আঘাত, চলাচলে বাধা এবং শ্বাসরোধ পর্যন্ত হতে পারে। এছাড়াও প্লাস্টিকের মধ্যে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি খাদ্য শৃঙ্খলে যে কোনো প্রাণীর জন্য ভয়াবহ হতে পারে। যেমন মানুষের চুলের ব্যাসের চেয়েও ছোট প্লাস্টিকের কণা বা 20 মাইক্রোমিটারের কম ছোট প্লাস্টিক যখন মাছেরা খেয়ে ফেলে, এই ছোট কণাগুলি অভ্যন্তরীণ অঙ্গ, টিস্যু এবং রক্তনালীগুলির মধ্যে দিয়ে যেতে পারে, ফলে প্রাণীদের জন্য এটি বিষাক্ত। আর ওই দূষিত সামুদ্রিক খাবার মানুষের স্বাস্থ্যকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। সব মিলে এই প্রভাবগুলি সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। সুতরাং 1997 সালের পর থেকে এই পর্যন্ত অফিসিয়ালি 2টি কোম্পানি এই ক্ষতির হাত থেকে পরিবেশকে মুক্ত করার পদক্ষেপ নিয়েছে। 2009 সালে ওশান ভয়েজেস ইনস্টিটিউট এর প্রথম প্রজেক্ট কাইসেই ক্লিন আপ উদ্যোগের জন্য বিভিন্ন ক্লিন আপ প্রোটোটাইপ ডিভাইসকে পরীক্ষা করার সময় 4.5 টন প্লাস্টিক অপসারণ করেছিল, এবং 2019 সালে একটি 25 দিনের অভিযানে ওশান ভয়েজেস ইনস্টিটিউট সমুদ্র থেকে 40 মেট্রিক টন প্লাস্টিক অপসারণ করে গার্বেজ প্যাচের সবচেয়ে বড় ক্লিন আপ রেকর্ড তৈরি করেছিল। এর মধ্যে 2018 সালে আরেকটি নন প্রফিট কোম্পানি দি ওশান ক্লিন আপ, যারা সমুদ্র পরিচ্ছন্নতার প্রযুক্তির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছে গিয়েছে, এবং এর আগের বছর ঘোষণা করেছিল যে নন প্রফিট সংস্থাটি কানাডার ভিক্টোরিয়াতে একটি অপারেশন চালাবে। সুতরাং সেখান থেকে তারা সর্বশেষ 9000 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য একটি একক মিশনে সংগ্রহ করেছিল, যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
তাদের তৈরি সিস্টেম 2, যা জেনি নামে পরিচিত, এবং এটি ফরেস্ট গাম্প সিনেমার চরিত্র থেকে নামটি অনুপ্রাণিত। যাই হোক, জেনিকে তারা দুটি বড় জাহাজের মাধ্যমে খুব ধীরে ধীরে 1.5 নট গতিতে সমুদ্রের মধ্যে দিয়ে টানে এবং সমুদ্রের পথ ধরে ভাসমান প্লাস্টিক এই সিস্টেমে আটকে যায়। সিস্টেমটি ভূপৃষ্ঠের প্রায় 3 মিটার উপর দিয়ে প্রসারিত এবং সামনের ভাগ সম্পূর্ণরূপে উন্মুক্ত। সামুদ্রিক মাছকে বাধার নিচে থেকে সাঁতার কেটে পালানোর জন্য অনুমতি দেওয়া হয়। সিস্টেমের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সাথে সাথে প্লাস্টিক জাতীয় বস্তু এর মধ্যে আটকে যায়, যা একটি মাছ ধরার জালের মতো কাজ করে। পর্যাপ্ত প্লাস্টিক আটকে গেলে কিছু সময় পর জাহাজ দুটির মুখ এক প্রান্তে নিয়ে আসা হয়। এরপর ওই প্লাস্টিক জল থেকে তুলে দূষণমুক্ত বস্তুগুলিকে বাছাই করা হয় এবং পুনর্ব্যবহৃত পণ্য উৎপাদনের জন্য প্যালেটাইজ প্লাস্টিকগুলিকে প্রক্রিয়াকরণের জন্য উপকূলে নিয়ে আসা হয়। এগুলি দিয়ে 2020 সালের অক্টোবরে ওশান ক্লিনআপ তাদের উচ্চমানের সানগ্লাসগুলি তৈরি করেছিল, যা ক্যালিফোর্নিয়ার ওয়েস বিহার দ্বারা ডিজাইন করা এবং ইতালীয় চশমা প্রস্তুতকারক সংস্থা সাফিলো দ্বারা ডিজাইন করা। এই প্যালেটাইজ সমুদ্র প্লাস্টিকগুলি তারা সিস্টেম 1B স্ল্যাট বা বয়ান স্ল্যাট দ্বারা সমুদ্র থেকে উত্তোলন করেছিল। স্ল্যাট বি ভবিষ্যতের পরিচ্ছন্নতার সাথে অর্থ সংগ্রহের উপায় বার করেছে এবং বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে আপনি প্রচুর প্লাস্টিক দূষণমুক্ত করে সেগুলি দিয়ে কিভাবে লাভবান হতে পারেন। এনাদের তৈরি সানগ্লাসের প্রতিটি জোড়ায় একটি করে কিউআর কোড রয়েছে, যা আপনি স্ক্যান করে দেখতে পারেন যে সমুদ্রের কোন স্থান থেকে উঠে আসা প্লাস্টিক থেকে আপনার এই সানগ্লাসটি তৈরি হয়েছে, এবং ভিডিও ও ওশান ক্লিনআপের ডেটা সহ। যাই হোক, এই বি স্ল্যাট বা বয়ান স্ল্যাটের মূল ধারণাটি ছিল একটি স্বায়ত্তশাসিত পরিচ্ছন্নতার ব্যবস্থা, যা সমুদ্রের স্রোত বা বায়ু দ্বারা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের মধ্যে দিয়ে চলতে পারবে। যেহেতু একটি স্বায়ত্তশাসিত সিস্টেমের কর্মী বা ক্রু জ্বালানি খরচে সাশ্রয় করে এবং এটি দিনরাত 24 ঘন্টা চলতে পারে। তবে এই ধারণাটি প্রাথমিক পরীক্ষার সময় অকার্যকর প্রমাণিত হয়েছিল। এটি প্লাস্টিক ধরতে সফল হয়েছিল, কিন্তু প্লাস্টিক সহজেই পালাতে পারছিল, কারণ ছোট ভাসমান প্লাস্টিকের টুকরো কখনো কখনো সিস্টেমের চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করছিল। কিন্তু একটি স্বায়ত্তশাসিত পরিচ্ছন্নতা ব্যবস্থার জন্য কোম্পানি অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিস্টেম 2 এখন বর্তমানে একাধিক জাহাজ এবং ক্রু সদস্যদের সাথে কাজ করছে, যাদের সকলের কাজ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, বাছাই এবং পুনর্ব্যবহার করার জন্য সঠিক স্থানে পাঠানো। কোম্পানির সিইও বয়ান স্ল্যাট প্যাসিফিক গার্বেজের জন্য বড়সড় পরিকল্পনা করছে এবং তিনি বলেছেন যে প্যাচে একাধিক ইউনিট স্থাপন করার পরিকল্পনা করছি। একই সাথে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেম 3 এর দেখা পাব। সিস্টেম 3 2.5 কিলোমিটার বা 1.5 মাইল জুড়ে বিস্তৃত হবে। সিস্টেম 2 এর থেকে 3 গুণ বড় হবে, আরও বেশি প্লাস্টিক সংগ্রহ করার ক্ষমতা রাখবে। সাগর পরিচ্ছন্নতার সাথে সাথে তারা প্রতিশ্রুতি দিয়েছে পরিবেশগত পর্যবেক্ষণ, যেমন বিভিন্ন সেন্সর এবং বন্যপ্রাণী মনিটরিং ডিভাইস লাগিয়ে সামুদ্রিক জীব ও উদ্ভিদকে রক্ষা করবে এবং তাদের প্রযুক্তিকে আরও উন্নত থেকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে, যে কারণে জ্বালানির খরচ কম হয় এবং বাতাসে কার্বনের পরিমাণ কম ছড়ায়। সিস্টেম 2 এর সাফল্যের সাথে সিস্টেম 3 ভবিষ্যতের সমুদ্র পরিষ্কার ব্যবস্থার একটি যুগান্তকারী আবিষ্কার হয়ে উঠবে। বর্তমানে লক্ষ্য হল গ্রেট প্যাসিফিক আবর্জনা প্যাচে ভাসমান প্লাস্টিকের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস করার আশায় প্রতি 5 বছরে অন্তত 10টি মহাসাগর পরিষ্কার করার ব্যবস্থা স্থাপন করা। তবে ভুলে গেলে চলবে না এদের আকার ভারতের অর্ধেক এবং বাংলাদেশের 9 গুণ। কিন্তু আপনি কি জানেন এত প্লাস্টিক কোথা থেকে আসে? এগুলি সব আমাদের মতো মানুষের দ্বারাই সৃষ্টি হয়। আমরাই যেসব প্লাস্টিক ব্যবহার করি এগুলি বৃষ্টির কারণে খাল, বিল, নদীনালা, সমুদ্র এবং অবশেষে মহাসমুদ্রে এসে জড়ো হচ্ছে। চাইলে আমরা মানুষেরাই পারি প্লাস্টিক দূষণের উৎস থেকে সমুদ্র প্রবেশ করা প্লাস্টিক দূষণের পরিমাণ রোধ করতে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন এবং উপযুক্ত প্লাস্টিক বা কাগজের ব্যাগ ব্যবহার করুন এবং দেশের সরকারকে প্লাস্টিক বর্জনে সহায়তা করুন। প্লাস্টিক যে হারে বাড়ছে, গত 10 বছর, 50 বছর বা 100 বছরে পৃথিবীতে কোন কোন সমস্যা আসতে পারে, এক একজনে একটি করে কারণ কমেন্টে উল্লেখ করুন। আপনার এই কমেন্ট একজনের চিন্তাভাবনা বদলাতে পারে। আমি এই ভিডিওতে লাইকের থেকে কমেন্ট বেশি আশা করছি। ভিডিওটি সবাইকে শেয়ার করতে পারেন, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।